This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ माथा रखो चला एक और चाद 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 পাকিস্তান নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে রোজ রোজ বড় বড় কথা বলছে লম্বা চওড়া কথা বলছে ইসলামাবাদ আর বাস্তবটা কি হাসির খোরাক হয়ে উঠছে শরীফের পাকিস্তান তার নিজের দেশেই তবু মুখে মারিতং জগর আবার পাক প্রতিরক্ষা মন্ত্রীর হাস্যকর আস্ফালন বললেন ভারত পদক্ষেপ করলে যোগ্য জবাব আমরা না থাকলে কেউ থাকবে না বলছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী পুরোটাই আস্ফালন দেখুন পাকিস্তানের হাড়ির হাল গোলা বারুদ রসদ কেনার টাকা নেই আর পাক প্রতিরক্ষা মন্ত্রী লোক হাসানো লম্ফজম্প করেই চলেছেন পাক সেনায় গণ ইস্তফার যে ধারা সেটা এখনো অব্যাহত তাই পাকিস্তান যুদ্ধে পাঠানোর লোক খুঁজে পাচ্ছে না পাক সেনাপ্রধান প্রাক্তন জওয়ানদের কাছে আবেদন করছেন বলছেন হাতের কাছে যে হাতিয়ার আছে তাই নিয়েই যুদ্ধে চলুন ভারতের বিরুদ্ধে সেই পাকিস্তানি আবার লম্বা চওড়া কথা বলছে তাহলে হাল্লা চলেছে যুদ্ধে ভারতের প্রত্যাঘাতের ভয়ে এখন হাসির খোরাক পাকিস্তানে পাকিস্তানি ফৌজের সেনারা ইস্তফা দিয়ে পালাচ্ছে এই পরিস্থিতিতে প্রাক্তন সেনা জওয়ানদের যুদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন আসিম মুনির বলছেন যে কোনো হাতিয়ার নিয়ে আসুন তারপর পাকিস্তানের রাজপথে এমন হাসির খোরাকই ধরা পড়ছে এখানেই শেষ নয় হাসির খোরাক জুগিয়েছেন পাকিস্তানের সাংসদও पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा सर इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा শের আফজাল খান বোঝো কাণ্ড যুদ্ধ শুরু হলেই লন্ডনে পালাবেন কে বলছেন একসময় ইমরান খানের ক্যাবিনেটের মন্ত্রী নাম শের আফজাল খান এখনো পাকিস্তানের সাংসদ নামে শের থাকলে কি হবে সিংহের গর্জন তো নেই উল্টে মিউ মিউ করছেন শুধু পাকিস্তানের এই সাংসদই নয় অনেক নেতা ও পাক সেনা কর্তাদের পরিবার দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে বলতে গেলে দেশ ছাড়তে গোটা পাকিস্তানেই এখন হুড়োহুড়ি লেগে গেছে এবার শুনুন পাকিস্তানের মৌলবীরা কি বলছেন भाई जी लड़ो हम दुआएं करेंगे हम तो मौलवियों ने लड़ना थोड़ी है हमने तो दुआएं करनी है या अल्लाह मुजाहिदीन को कामयाब फरमा तो आपको पाला है पोसा है इस दिन के लिए तो जनाबे मन आपको इस काम के लिए जो हमने तफवीज की है जिम्मेदारी आप आगे बढ़िए जाइए सर टकराइए नहीं तो फिर आने दीजिए इंडिया वालों को उन्हें कहेंगे छोड़ो तोपों को हैदराबाद की चूड़ियां ले आओ वो हम आपको पेश कर देंगे फिर यही हमारे पास आखिरी शहर रह जाएगी বুঝলেন পাক সেনার বিরুদ্ধে কতটা ক্ষোভ কেন পাক সেনায় গণইস্তফার হিড়িক পড়ে গেছে এই আবহে পাকিস্তানের জিহাদি ও মুজাহিদিনের ওপর ভরসা ছিল মুনিরের ভেবেছিলেন মসজিদ থেকে মৌলানারা জিহাদের ডাক দেবেন আর দলে দলে যুদ্ধে যোগ দেবেন পাকিস্তানের আম যুবকরা কিন্তু সে গুড়ে বালি মুনিরের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছেন পাকিস্তানের ধর্মগুরুরাই ইসলামাবাদের লাল মসজিদের মৌলবী তো বলেই দিয়েছেন এই লড়াইয়ের সঙ্গে ধর্মযুদ্ধের কোনো সম্পর্কই নেই আর জেনে বুঝে যুদ্ধের সঙ্গে ধর্মকে গুলিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন শাহবাজ শরীফ আসিম মুনিররা पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे हाथ खड़ा कर कम ही नजर आ रहे हैं इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है मसला यह है कि पाकिस्तान और हिंदुस्तान की जंग इस्लाम की जंग ही नहीं है पाकिस्तान की जंग कौमियत की जंग है মৌলানার কথা শুনলেন ভারতের সঙ্গে যুদ্ধ করতে রাজি নন মসজিদে উপস্থিত আম আদমিরাই মৌলানা বুঝিয়েই দিলেন আসল শত্রুকে ইসলামাবাদের সবথেকে বড় মসজিদের মৌলবীর কথাটা কি শাহবাজ শরীফ বা আসিম মুনিরা শুনতে পাচ্ছেন
নিজের ঘরেই প্রবল সমালোচনার মুখে পাক সরকার। চাপ বেড়েছে পাকিস্তানের সেনার উপরেও। নিজের ঘরেই কড়া চ্যালেঞ্জের মুখে মুনিরের ফৌজ। বালুচিস্তান আর উত্তর ওয়াজিরিস্তানে বিদ্রোহীদের হাত থেকে নিজের সেনাকেই রক্ষা করতে পারছেন না পাক সেনা প্রধান। ছবিটা দেখুন, মুনিরের 50-এরও বেশি সেনাকে ঘিরে ফেলেছে বিদ্রোহী পাঠানরা। জওয়ানরা বন্দুক মাটিতে ফেলে দিয়েছে, কেউ কেউ ইউনিফর্মও খুলে ফেলেছে, এমনকি বিদ্রোহীদের হুঁশিয়ারির মুখে প্যান্টও খুলে ফেলতে বাধ্য হয়েছে সেনা জওয়ানরা। এখনো যুদ্ধ শুরুই হয়নি, তার আগেই পাকিস্তানি সেনা মুখ থুবড়ে পড়েছে। কি বুঝলেন? যুদ্ধ জিগির তুলে এখন লোক হাসাচ্ছেন আসিম মুনির। হাসির খোরাকে এবার প্রবেশ পাক প্রধানমন্ত্রী শরীফের ড্রেসিং স্টাইল। আর মিডিয়ায় বসে সেই হাসির খোরাক জোগাচ্ছেন খোদ শরীফেরই মন্ত্রী। যুদ্ধ লাগলো বলে আর এখন কিনা পাক প্রধানমন্ত্রীর মাথা ব্যথা, ইউটিউব আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বন্ধ করা হলো কেন? তাহলে ড্রেসিং স্টাইলের ছবি পোস্ট করবেন কোথায়? কি বুঝলেন? এমন হাসির খোরাক কি আর কোথাও পাবেন? বালুচিস্তানে চরম বেকায়দায় পাক সেনার উপর ফের বিএলএর হামলা। বালোচ লিবারেশন আর্মির হামলা। বালুচিস্তানের বোলানের কাছে পাক সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ। সেনা আধিকারিক সহ 6 পাক সেনা ইতিমধ্যেই নিহত। যুদ্ধে লড়বে কি? ঘরেই চরম চাপে পাক সেনা। বালুচিস্তানে প্রসঙ্গ উঠল পাকিস্তানের সংসদেও। হাত জোর করে বিদ্রোহ বন্ধের আকুতি তথ্য এবং সম্প্রচার মন্ত্রী, অর্থাৎ পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী বিদ্রোহীদের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করছেন। এটা পাক সংসদের ছবি। आपस में लड़ने के लिए बहुत टाइम है, महीने बाद लड़ देंगे, 2 महीने बाद लड़ देंगे, तो मेरा गिरेबान पकड़ लेना, मैं तुम्हारा गिरेबान पकड़ लूंगा। मगर किसी चीज का कोई वक्त होता है, कोई बात मौके की मुनासबत से होती है। আইএসআই এর সদর দফতরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান আসিম মুনির। সময়টা ভাবুন, কোন সময়? দুজন মিলে আইএসআই এর সদর দফতর ইসলামাবাদ, সেখানে পৌঁছে যান তারা সদর দফতর পরিদর্শন করেন। পেহেলগাঁও হামলায় পাক আইএসআই যোগ একেবারে স্পষ্ট, নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। সে কারণেই কি আইএসআই এর পিঠ চাপড়ে দিতে সদর দফতরে পাক প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান? ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ভীত আইএসআই এর মনোবল বাড়াতে তারা সেখানে গেলেন। পাকিস্তানের একেবারে ঘাড়ের ওপর ভারতীয় বায়ুসেনা নিঃশ্বাস ফেলছে। কাল পরশু রাজস্থানের সীমান্ত এলাকায় ভারতীয় বায়ুসেনার মহড়ার আগে নোটাম জারি করেছে ভারতীয় বায়ুসেনা। দুপুর 3:30 এই মহড়া শুরু হবে, রাত 9:30 পর্যন্ত চলবে বায়ুসেনার মহড়া। রাজস্থান সীমান্তে কাল ভারতীয় বায়ুসেনার মহড়া। একেবারে বলাই যায় যে পাকিস্তানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ভারতীয় বায়ুসেনা। কাল পরশু রাজস্থানের সীমান্ত এলাকায় চলবে ভারতীয় বায়ুসেনার মহড়ার আগে নোটাম জারি করেছে বায়ুসেনা। দুপুর 3:30 শুরু হবে মহড়া, রাত 9:30 পর্যন্ত বায়ুসেনার টানা মহড়া চলবে। রাজস্থান সীমান্তে ভারতীয় বায়ুসেনার 2 দিনের মহড়া কাল থেকে শুরু হচ্ছে। পাকিস্তানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে ভারতীয় বায়ুসেনা, এই মহড়া থেকে বলার অপেক্ষা রাখে না। সমরাস্ত্রে আরও শক্তিশালী ভারত, প্রত্যাঘাতের আতঙ্কে কাঁপছে ইসলামাবাদ। কোন পথে হবে প্রত্যাঘাত? এবার কি জলপথে স্ট্রাইক? চিন্তায় আসিম মুনির। आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। जोखिम उठाने का भाव किस तरीके से
उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहेगा। প্রত্যাঘাত হবেই, স্থল আকাশ না জল, কোন পথে ভেবেই শিউরে উঠছে ইসলামাবাদ। 2016 উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল স্থল পথে, 2019 বালাকোটে এয়ার স্ট্রাইক, 2025 প্রত্যাঘাত আবার। পেহেলগাঁও হামলার বদলা হবেই, এবার কি স্ট্রাইক ভারতীয় নৌসেনার? থরহরিকম্প পাকিস্তানের। আসিফ মুনির ভালো করেই জানেন দেশের নৌসেনার সত্যি কতটা। পথ খুঁজতে এখন তুরস্কের শরণে ইসলামাবাদ। তুরস্কের থেকে এক যুদ্ধজাহাজ করাচি পৌঁছেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধাভ্যাস করতে। তা নিয়েও পাকিস্তান তুরস্ক ভিন্ন ভিন্ন বয়ান। পাকিস্তান বলছে তুরস্কের যুদ্ধজাহাজ বিউকুডা করাচি পোর্টে পৌঁছে গেছে। সাগরের সুরক্ষা সহযোগিতায় বড় পদক্ষেপ, শীঘ্রই আরব সাগরে যুদ্ধাভ্যাস শুরু করা হবে। উল্টো দিকে তুরস্কের বক্তব্য, যুদ্ধজাহাজ শুধুই সুসম্পর্কের বার্তা দিতে পৌঁছেছে, যুদ্ধাভ্যাসে সামিল হওয়া পূর্ব নির্ধারিত। তুরস্ক আগেও পাকিস্তানের সঙ্গে নৌসেনা মহড়ায় সামিল হয়েছে। কি বুঝলেন? এক পা এগিয়ে তুরস্ক, দুপা পিছিয়ে। তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে তাদের যুদ্ধজাহাজ ব্যবহার করা যাবে না। তারা ভালোই জানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে সামিল হলে শক্তিশালী ভারতের চক্ষুশূল হতে হবে তুরস্ককে। তবু পাকিস্তান প্রোপাগান্ডা চালিয়েই যাচ্ছে, বোঝাতে চাইছে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে তাদের সঙ্গেই রয়েছে তুরস্ক। দিন কয়েক আগে যখন তুরস্কের বিমান করাচি এয়ারবেসে আসে, তখন পাক মিডিয়া দাবি করে তুরস্কের বিমান পাকিস্তানে হাতিয়ার নিয়ে এসেছে। পরে তুরস্কের দাবি বিমান নেমেছিল জ্বালানি ভরতে। বিপদের দিনে পাকিস্তানের পাশে দাঁড়াতে অস্বীকার করেছে বন্ধু দেশ তুরস্ক। আরব দুনিয়া থেকেও সাহায্যের কোনো আশা দেখতে পাচ্ছে না পাকিস্তান। তাহলে অন্যদিকে দিন দিন শক্তি বাড়াচ্ছে ভারত। আরব সাগরে ভারতের চক্রব্যূহে পাকিস্তান। আইএনএস বিক্রান্ত আরব সাগরে মোতায়েন করা হয়েছে। কয়েকদিন ধরেই আরব সাগরে মহড়া ভারতীয় নৌসেনার। দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের নেভাল চিফ। প্রায় 1 ঘন্টা বৈঠক চলে। তাহলে নেভাল ফ্রন্টে বড় কোনো সিদ্ধান্ত? একদিকে পাকিস্তানের পাশে নেই তুরস্ক, রাশিয়ার কাছেও দরবার করছে ইসলামাবাদ, কিন্তু সেখান থেকেও খালি হাতেই ফিরতে হয়েছে। ইতিমধ্যেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের পাশে রয়েছে আমেরিকাও। সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যাঘাতে পাশে প্রায় গোটা বিশ্বই। প্রত্যাঘাত হবে সেই বার্তা আগেই দিয়ে দিয়েছেন মোদি। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backer. দেখুন, এটা নিশ্চয়ই আর আপনাদের বলে দেওয়ার প্রয়োজন নেই যে সামরিক মহড়া এখন পুরো দমে চলছে। সেনার ত্রিশক্তি, স্থল, জল, আকাশ জোর কদমে প্রস্তুতি চলছে। আর আমজনতা মানে আমি আপনি সাধারণ মানুষ, তাদেরও প্রস্তুত রাখার কাজটা কিন্তু এবার শুরু হচ্ছে। সেই 1971-এর পর যা আর হয়নি তা আবার দেখব আমরা, যা এতদিন শুনিনি তা আবার আমরা শুনব। বোঝার পালা, দেখার পালা। কাল দেশ জুড়ে অসামরিক মহড়া হতে চলেছে, আমাদের বাংলাতেও হবে। সোজা কথায় ব্যাপারটা কি, যুদ্ধকালীন পরিস্থিতিতে আমজনতা মানে আমি আপনি কি করে বাঁচব সেই প্রশিক্ষণ সেটা ঝালিয়ে নেওয়ার সময় এসে গেছে। এটা সেনার জন্য নয়, এটা কিন্তু সিভিল ডিফেন্সের অর্থাৎ সাধারণ নাগরিক যারা সিভিলিয়ান তাদেরকে প্রশিক্ষিত এবং মানসিকভাবে শারীরিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলার সহজ পাঠ। এটা সেনার জন্য নয়, সাধারণ মানুষের জন্য। তাদের সচেতনতার পাঠ দিতেই দেশ জুড়ে অসামরিক মহড়া কাল। মক ড্রিল মূলত বিমান হামলা হলে কী ধরনের পদক্ষেপ করতে হবে সেই বিষয়টি নজরে থাকছে।
কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে পাঠানো বার্তায় কি বলা হয়েছে শুনে নিন। বুধবারের মহড়ায় খতিয়ে দেখে নিতে হবে কি কি সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা। হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে, যার পরিভাষা হচ্ছে ক্র্যাশ ব্ল্যাকআউট, এই বিষয়টিও থাকছে। হঠাৎ সন্ধ্যাবেলায় শহর অন্ধকার হয়ে যেতে পারে, আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এর উদ্দেশ্য কি? সব অন্ধকার করে দিয়ে শত্রুপক্ষের বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া, মানে আগে থেকেই সেই মহড়া বা তালিমটা দিয়ে রাখা। তার মহড়াও চলবে কাল। এবার পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার আগ্রহ বেশি, তাই তো গোটা দেশ নিয়ে যেমন আগ্রহ আছে যে আপনার এলাকায় হবে কিনা, সব জানাবো আপনাদের। পশ্চিমবঙ্গ মানে বাংলা পিছিয়ে থাকছে না। কাল 2-4টি নয় 31টি জায়গায় আমাদের রাজ্যে মক ড্রিল হওয়ার কথা। কলকাতা তো থাকছেই, উত্তরবঙ্গের একাধিক জেলার নাম রয়েছে এই তালিকায়। কেন্দ্রের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে তৈরি বাংলাও, এবং বাংলা সরকারও তৈরি। খোদ মুখ্যমন্ত্রী এই মক ড্রিলে নজরদারি চালাবেন, মানে তত্ত্বাবধান তিনিই করবেন। রাজ্যের মোট 17টি জেলাকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। মোট 17টা জেলা। এখনো পর্যন্ত যা খবর তাতে রাজ্যে কম করে 95টি সাইরেন রয়েছে, সাইরেন সিস্টেম। কিন্তু সেগুলি কি কাজ করে? প্রশ্ন এটাই। কারণ 71-এর পর থেকে এই সাইরেনগুলো আর কোনো কাজে আসেনি, প্রয়োজন পড়েনি। শুধু চুট মিলে সাইরেন বেজেছে, আর তো কোথাও বাজাতে প্রয়োজন পড়েনি। রক্ষণাবেক্ষণ কতটা হয়েছে এটা একটা বড় প্রশ্ন। ফলে আপাতত সাইরেনগুলির অবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে একবার বলে দিই, আপনারা আমাদের সাইড ওয়াল লক্ষ্য করুন, দেখুন কোথায় কোথায় আপনার জেলা, আপনার এলাকা এই মক ড্রিলের মধ্যে আছে কিনা একবার মিলিয়ে নিন। দেখুন আমাদের সাইডে চলছে স্ক্রিনের একটা দিকে। আমি একবার বলে যাই দ্রুত। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, হাসিমারা, বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, জলঢাকা, মাথাভাঙা, কালিম্পং, কার্শিয়াং, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, আসানসোলেও মক ড্রিল, ফারাক্কা, চিত্তরঞ্জন, কোলাঘাট, বর্ধমানে মক ড্রিল হতে পারে। আপনার এলাকায় হচ্ছে কিনা আমাদের স্ক্রিন থেকেই জেনে নিতে পারবেন। আমি বলছিলাম বটে যে বাঁচার সহজ পাঠ, কিন্তু এতদিন পর যখন একটা অসামরিক মহড়া যদি হঠাৎ সমর শুরু হয়ে যায়, যদি সেই মহড়া দিতে হয় নাগরিকদের নিয়ে, নাগরিকদের ইনভলভ করে, তাহলে সেটা কিন্তু খুব সহজ পাঠ হয় না, এটা বড় কঠিন কাজ। কারণ বহু জায়গাতে জং পড়ে অযত্নে অকেজো অবস্থায় পড়ে রয়েছে এই সাইরেনগুলি। আপনাদের একটু উদাহরণ দিই। 80-র দশকে ক্যালকাটা ইন্ডিয়ান মিউজিয়ামের কাছেই একটি বাড়িতে এই সাইরেন নিয়মিত বাজত। ওখানে তো কোনো জুট মিল নেই, ওখানে কিন্তু নিয়মিত বাজত। ঠিক যেমন করে নিউ মার্কেটের ওই যে ঘণ্টা ঘড়ি, হারমোনিয়াম ঘড়ি যখন খুব ভালো অবস্থায় ছিল, পরে মেরামত করা হলো ওই 80-র দশকে। তারপর কোনো একটা কারণে সেই সাইরেন বাজার পন্থা উঠে যায়, সেই পদ্ধতি বন্ধ হয়ে যায়, আর বাজতে আমরা শুনিনি। কলকাতায় মহাজাতি সদনে যে ছবি আমরা দেখতে পেলাম সেটা আপনাদের দেখাবো, একবার দেখে নিন। এটাই সেই এয়ার রেড সাইরেন। ছবিতেই বোঝা যাচ্ছে যে যন্ত্রটা এখন যা পরিস্থিতি তা সম্পূর্ণভাবেই অকেজো। কিন্তু এই যন্ত্রের মাধ্যমেই 1971-এর যুদ্ধের সময় যখন কোনো যুদ্ধবিমান কলকাতা বা সংলগ্ন আকাশে উড়ে বেড়াতো বা আসার কোনো খবর আসতো, তখন তার মাধ্যমে সংকেত পাঠানো হতো এবং এখান থেকেই সেই বিভিন্ন ধরনের সাইরেন বাজানো হতো। এই সাইরেন কলকাতার সবকটি থানা এবং এই ধরনের মহাজাতি সদন সহ এই ধরনের গুরুত্বপূর্ণ যে বিল্ডিং, গুরুত্বপূর্ণ যে ইনস্টলেশন তার ছাদে রয়েছে, তার কারণ তার মাধ্যমে মানুষকে সতর্ক করা, জানান দেওয়া, বুঝিয়ে দেওয়া যে কোনো সময় বিপদ হতে পারে, বিপদ সংকেতে দেওয়ার কাজে এই যন্ত্র ব্যবহার করা হতো। কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকায় বলা হয়েছে যে এয়ার রেড সাইরেন বাজলে সমস্ত এলাকার আলো বন্ধ করে দেওয়া হবে, যাতে এই ধরনের মহড়া হিসাবে এটা করা হবে, যাতে যদি কোনো এরকম আপৎকালীন পরিস্থিতি, কোনো যুদ্ধ বিমান বা কোনো অ্যাটাকের পরিস্থিতি তৈরি হয়, যাতে মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে পারে, নিরাপদ স্থানে চলে যেতে পারে। 1971-এর সময়ও কিন্তু এই সাইরেনের মাধ্যমে মানুষকে সতর্ক করে দেওয়া হতো। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।